সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কানাডাতে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা অনেক বেড়ে গেছে। আজকে আপনাদের সামনে আলোচনার মূল বিষয় হচ্ছে কানাডার টপ 10 কান্ট্রির অ্যাসাইলাম ক্লেমের রেকর্ড এবং এটা নিয়ে কানাডার যে সমস্ত চ্যালেঞ্জেস এবং যে সমস্ত কারণে কানাডাতে অ্যাসাইলাম ক্লেমগুলো করা হচ্ছে। আপনারা যারা ভবিষ্যতে অ্যাসাইলাম ক্লেম করতে চান তারা কিভাবে অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন। অ্যাসাইলাম ক্লেম করা কি আসলে খুবই খারাপ? অ্যাকচুয়ালি যার যখন সিচুয়েশন খারাপ হয়ে যায় তখন বাধ্য হয়ে অ্যাসাইলাম ক্লেম করাটা আপনার জন্য খুব স্বাভাবিক বিষয় এবং এখান থেকে আপনি পরবর্তীতে কিন্তু পিআর হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্টে পরিণত হতে পারবেন। কারণ বাস্তবিক অর্থেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে পলিটিক্যাল আনরেস্ট সবসময় বিরাজ করে, বিশেষ করে ইন্ডিয়ার বেশ কয়েকটি প্রভিন্স, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া এগুলোতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো রয়েছে। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো আজকের এই আলোচনা থেকে জানবেন, বুঝবেন, আমাদের সাথে থাকবেন। তো এখানে আমরা গত 2023 এবং 24 সালের যে স্ট্যাটিস্টিক্যাল তথ্য সেটা পর্যালোচনা করে দেখা গেছে কানাডাতে অ্যাসাইলাম ক্লেম করার ক্ষেত্রেও টপ 10 কান্ট্রির মধ্যে নাম্বার 1 পজিশনে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে গত 2023-24 ব্যবধানে এখানে 500% ইনক্রিমেন্ট হয়েছে অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে। তো 500% ইনক্রিজ এটা অনেক বড় কিছু মনে করতেছেন, কিন্তু আপনাদের সামনে আরও বড় রেকর্ড আসতেছে। In a significant and unprecedented development, Canada has witnessed an explosive increase in asylum seekers from India, with a surge of over 500% in the second quarter of 2024 compared to the same period last year. তো আমাদের চ্যানেলের বেশিরভাগ শ্রোতা বাংলাদেশি ভাই বোনদের কথা এবার বলবো আমরা। আপনারা চোখ কপালে তুলবেন বাংলাদেশিদের পার্সেন্টেজ দেখলে। The sheer volume of asylum claims filed at Canadian airports by Indian nationals has set new records, raising concerns and promoting discussions about the underlying causes and potential implications for both Canada and India. তো ইন্ডিয়ার বিষয়টা আপনারা বুঝতে পারলেন। কানাডাতে সেকেন্ড লার্জেস্ট অ্যাসাইলাম ক্লেমের কান্ট্রি সেটি হচ্ছে বাংলাদেশ। কানাডার টপ 10 পিআর হোল্ডারের মধ্যে বাংলাদেশের অবস্থান নেই। কানাডার টপ 10 স্টুডেন্ট সোর্সিং কান্ট্রির মধ্যে বাংলাদেশের অবস্থান নেই, মানে বাংলাদেশের অবস্থান সেই পার্সেন্টেজে নেই, তাদের অবস্থা অনেক নিচে। কিন্তু অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নট অনলি ফ্রম ইন্ডিয়া, ক্লেমস বাই বাংলাদেশিস অ্যাট কানাডিয়ান এয়ারপোর্টস হ্যাভ রেইজেন ওভার 1200% বাই নিয়ারলি 700% ফ্রম নাইজেরিয়ানস। ইন্ডিয়াতে 500%, বাংলাদেশিদের 1200% ইনক্রিজ হয়েছে এই কানাডার এই আপনার 2024 সালের ফার্স্ট কোয়ার্টারে, এবং নাইজেরিয়ানদের সংখ্যা হচ্ছে 700%। তো এই আপনারা যে সাম্প্রতিক সময়ে দেখতেছেন যে ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ প্রসেসিং টাইম, এগুলোর কারণ অ্যাকচুয়ালি ইমিগ্রেশন অফিসাররা খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেখতেছে যে প্রকৃতপক্ষেই যারা এখানে আবেদন করতেছে তারা আসলে এখানে এসে থেকে যাবে কিনা। বিশেষ করে ভিজিটর ভিসায় যারা আবেদন করেছেন বাংলাদেশ থেকে রিসেন্ট টাইমে ইন্ডিয়া থেকে, তাদের কিন্তু বেশিরভাগের রিফিউজাল হওয়ার একটা অন্যতম কারণ হলো এই যে রেকর্ড, যে এখানে যারা ভিজিটর হিসেবে আসতেছে তারা অ্যাকচুয়ালি এয়ারপোর্টে নেমে তারা কিন্তু রিফিউজি ক্লেম করতেছে। এই কারণে যেখানেই সন্দেহ হচ্ছে যাদের একটু ডকুমেন্টেশনের দুর্বলতা রয়েছে, ইন্ডিয়ান, বাংলাদেশ, নাইজেরিয়া এই সমস্ত কান্ট্রির সিটিজেনদের, সেক্ষেত্রে তারা এখানে ভিসা রিফিউজ করতেছে। ভিসা রিফিউজালের রেটটা এই জন্যই বেশি। অ্যাকচুয়ালি এই গ্রাউন্ডগুলো কিন্তু বাংলাদেশি তারাই কিন্তু তৈরি করেছেন। কী কারণে তারা যাচ্ছেন, আসতেছেন না, সব ধরনের রেকর্ড তো কানাডার কাছে আছে। তো এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে যে তো এইটা একদমই দোষণীয় সেটা কিন্তু না, অনেকের বাস্তবতা এরকম থাকতেই পারে, কারণ পলিটিক্যালি বিভিন্ন ধরনের পরিবর্তন কন্টিনিউয়াসলি হচ্ছে। ইন্ডিয়ার কথা বললাম যে ইন্ডিয়ার আশেপাশে যে 7 সিস্টার কান্ট্রি প্রভিন্সগুলো রয়েছে সেখানে একটা আনরেস্ট সিচুয়েশন বিরাজ করতেছে। বাংলাদেশে পলিটিক্যাল সিচুয়েশন আপ ডাউন করতেছে। তো এখানে যার কারণে যে কোনো দলেরই হোক না কেন অনেকেই অ্যাসাইলাম ক্লেম বা মোট কথা হলো যে তাদের একটা সিকিউরড প্লেস তারা কিন্তু খুঁজতেছে। সে কারণে সেটার রিফ্লেকশনটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল তথ্যে আমরা দেখতে পেলাম।
তো এখানে টপ 10 কান্ট্রির মধ্যে নাম্বার 1 কান্ট্রি হিসেবে ইন্ডিয়ার একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 3টি ক্যাটাগরির মাধ্যমে কানাডাতে এন্ট্রি হয়। তার মধ্যে এখানে এয়ারপোর্টের মাধ্যমে, এরপরে বর্ডারের মাধ্যমে, আর একটা হচ্ছে ইনল্যান্ডের মাধ্যমে। বর্ডারের মাধ্যমে বলতে এখানে তো কানাডার বর্ডার হচ্ছে, আপনারা জানেন যে কানাডার বর্ডার হচ্ছে ইউএসের সাথে, পৃথিবীর লংগেস্ট বর্ডার। তো সেই ইউএস থেকে কানাডাতে এন্ট্রি করার রেকর্ডটা খুবই কম, এখানে পার্সেন্টেজ বলা চলে একদমই কম। এয়ারপোর্ট থেকে এখানে এন্ট্রি করার রেকর্ডটা অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10,000-এর কাছাকাছি। এবং ইনল্যান্ডের মধ্যে, অর্থাৎ এখানে এন্ট্রি করার পরে অ্যাসাইলাম ক্লেম করেছেন সেটার সংখ্যাটা অনেক বেশি। তো এখানে নাম্বার 1 কান্ট্রি হিসেবে আমরা ইন্ডিয়ার তথ্যটা তুলে ধরলাম। এবার আমরা টপ 10 কান্ট্রির তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি টেবিল আকারে, যে এই গত 2023 সালে এবং 24 সালের ফার্স্ট কোয়ার্টারে যে অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা। এখানে নাম্বার 1 পজিশনে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে 2023 সালে ছিল আপনার 2023 সালে টোটাল বছরে ছিল 11,265 আপনার অ্যাসাইলাম ক্লেমেন্ট। 2024 সালের ফার্স্ট কোয়ার্টারেই হয়ে গেছে 16,800। তো বাংলাদেশের অবস্থান 2023 সালে অনেক নিচে ছিল, অর্থাৎ অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে তারা আপনার টপ 10-এর মধ্যে ছিল, কিন্তু দ্বিতীয় ছিল না। তার এই বছরে এসে 2023 সালে 24 সালে এসে তাদের অবস্থা এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয়। কোন দিক থেকে? অ্যাসাইলাম ক্লেমের দিক থেকে। তো 23 সালে ছিল মাত্র 4,440, 2024 সালে ফার্স্ট কোয়ার্টারেই হয়ে গেছে 10,920। নাইজেরিয়াতে 23 সালে ছিল 9,120, সেখানে কমেছে আগের তুলনায় 7,650। শ্রীলঙ্কাতে 2,695 ছিল 23 সালে, 24 সালে এসে ফার্স্ট কোয়ার্টারে 4,750। হাইতিতে 5,540, 24 সালে 4,045, সেখানেও কমেছে। ঘানাতে 23 সালে ছিল 1,910 এবং 24 সালে 3,630। ইরানে ছিল 5,915, এই 24 সালে কমেছে 3,310। পাকিস্তানে 2023 সালে ছিল 5,245, 24 সালে হয়েছে 2,720, অনেক কমেছে। মেক্সিকো 23,750, 2023 সালে আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি, এটা ইন্ডিয়া না, এটা ছিল মেক্সিকো। তার সেখানে 23,750 জন আপনার এখানে অ্যাসাইলাম ক্লেম করেছেন। আর 2024 সালে তাদের সংখ্যা 5,945। কলম্বিয়াতে 6,045, 2024 সালে হয়ে গেছে 2,395। অর্থাৎ এখানে যে সিরিয়ালটা করা হয়েছে এটা অ্যাকচুয়ালি করা হয়েছে 2024 সালের টপ 10 অনুসারে। আর 2023 সালে এই সমস্ত কান্ট্রির কী পজিশন ছিল সেটা আপনারা দেখতে পেলেন। তো এখান থেকে এই যে ওভারঅল আলোচনা, সেখানে আপনারা বুঝতে পারতেছেন যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখানে আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এখানে একদম টপ 5-এর মধ্যে অবস্থান করতেছে। বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ তো 1-2। তো এই বিষয়গুলো, এই রেকর্ডগুলো কিন্তু অফিসারদের কাছে আছে। তারা দেখতেছে যে এই দেশের সিটিজেনরা এসে এই ধরনের কাজগুলো করতেছে, যার কারণে কিন্তু ভিসার ইস্যুও কমে গেছে। স্টুডেন্ট ভিসাও কিছুটা কমে গেছে, যদিও এখন বেড়ে গেছে স্টুডেন্ট ভিসার হার। আর আপনার ভিজিটর ভিসার হারটা খুবই কমে গেছে, কারণ গত বছরে যে অনেকে আবেদন করেছেন, অনেকে ভিসা পেয়েছেন, তারা অ্যাকচুয়ালি এসে কি করেছেন সেটা রিফ্লেকশনটা আপনারা কিন্তু এখানে দেখতে পেলেন, যে আসলে ঘটনাটা কি ঘটে গেছে। তো এখানে কি কি কারণে এগুলো হচ্ছে, এটা কারণ গভর্নমেন্টের যে এজেন্সিগুলো রয়েছে তারা যে বিষয়গুলো এখানে আইডেন্টিফাই করেছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল আনরেস্ট। তো এটা বলার অপেক্ষা নেই যে কন্টিনিউ পলিটিক্যাল টেনশন, সামাজিকভাবে অস্থিরতা এবং নানান ধরনের প্রবলেম, রিলিজিয়াস ফ্রিডমের অভাব, বিশেষ করে ইন্ডিয়াতে রিলিজিয়াস আনরেস্ট রয়েছে বেশি। তো এই ধরনের বিষয়গুলো কারণে কিন্তু এখানে ব্যক্তিরা এখানে আসতেছেন, কোনোভাবে একটি ভিসা নিয়ে আসতেছেন, এসে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করতেছেন। এরপর 2 নম্বর যে বিষয়টি, ইনক্রিজ সিকিউরিটি বাই CBSA। রিসেন্টলি মেনি ভিজিটর্স ফ্রম ইন্ডিয়া হ্যাভ রিপোর্টেড দ্যাট দে আর বিং ডিনাইড এন্ট্রি ইন্টু কানাডা আফটার ল্যান্ডিং অ্যাট দি কানাডিয়ান এয়ারপোর্টস and are often provided an option to apply for refugee at the airport. তো এখানে যে ঘটনাটা ঘটতেছে সেকেন্ডলি, সেটা হলো যে কানাডাতে হয়তো একজন ভিজিটর হিসেবে আসতেছেন, কিন্তু বর্ডার সার্ভিস এজেন্সি তারা সন্দেহ করতেছে যে আসলে এই লোক এখানে ঘোরার জন্য ঢুকবে না, সে আবার পালায় অন্য কিছু করবে।
তখন তাদেরকে একটা অপশন দিচ্ছে যে তুমি তাহলে রিফিউজি ক্লেম করো, আমাদের আর একজন অফিসার আছে তার কাছে যাও, গিয়ে তোমার সব কিছু খুলে বলো, তোমার ডকুমেন্টগুলো দেখে তিনি যদি মনে করে যে হ্যাঁ তোমাকে রিফিউজি হিসেবে এন্ট্রি করানো যায় বা এখানে অ্যাসাইলামের জন্য করার জন্য যায়, তখন তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায়। এবং এই সমস্ত কারণেই কিন্তু এই পার্সেন্টেজগুলো বেড়ে গেছে। ইকোনমিক ইনস্ট্যাবিলিটি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইকোনমিক ইনস্ট্যাবিলিটি রয়েছে। এখানে তো এগুলো এই সমস্ত কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি, বিভিন্ন ধরনের করাপশনের কারণে একটা অর্থনৈতিকভাবে মন্দা বা ইনসিকিউরিটি রয়েছে। সেই সমস্ত কারণেও ব্যক্তিরা এখানে কানাডায় আসতে চান একটি সিকিউর লাইফের জন্য, প্রোটেক্টেড লাইফের জন্য। কানাডাস ওয়েলকামিং পলিসিস, Canada's reputation as a welcoming and inclusive nation, coupled with its robust asylum process, may be attracting more Indian and subcontinental nationals seeking a safer and more stable environment. Information network. The availability of information and success stories from previous asylum seekers might be encouraging more people to take the same route. তো অনেকেই যেহেতু জেনারেল পিআর প্রোগ্রামের কোনো ওয়েতে কোয়ালিফাই করতেছেন না, তারা সামহাও বিভিন্নভাবে একটি ভিজিটর ভিসা ম্যানেজ করতেছেন, কানাডাতে আসতেছেন, এসে তারা এই অল্টারনেটিভ রুট হিসেবে এটাকে ব্যবহার করতেছেন। এই জন্য ইনফরমেশন নেটওয়ার্কটাও এটার জন্য দায়ী। বিশেষ করে যারা অলরেডি এই ধরনের কাজে সফলতা লাভ করেছেন তাদের থেকে এই বিষয়গুলো জেনে উদ্বুদ্ধ হয়ে একটা শ্রেণী এই ধরনের কাজগুলো করতেছেন। চেঞ্জেস ইন ভিসা পলিসিস, এনি রিসেন্ট চেঞ্জ ইন ভিসা অ্যান্ড ইমিগ্রেশন পলিসিস আইদার ইন কানাডা or Indian subcontinent could also be influencing this trend. ইমপ্লিকেশনস ফর কানাডা, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। তো এই যে বিষয়গুলো ঘটতেছে এগুলোর জন্য কানাডার কিন্তু অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। রিসোর্স স্ট্রেইন, অর্থাৎ এই অধিক পরিমাণে যারা এখানে আসতেছেন তাদেরকে তো আবার ফি দিতে হয়, একটা ভাতা দিতে হয় গভর্নমেন্টের জন্য, সেটা কানাডার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই যারা এইভাবে আসতেছেন। ইন্টিগ্রেশন এফোর্ট, সাকসেসফুলি integration of a large number of asylum seekers into Canadian society will require significant effort including language training, employment support and community engagement. তো তাদেরকে অ্যাসাইলাম ক্লেমেন্ট হিসেবে এন্ট্রি করানোর পরে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা, তাদেরকে ভাষা শেখানো, তাদেরকে অন্যান্য আদার্স যে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে সেগুলোর সাথে অভ্যস্ত করানোর কাজগুলো গভর্নমেন্টকে করতে হয়। এই জন্য এটা গভর্নমেন্টের জন্য একটি বার্ডেন হয়ে যায়। হিউম্যানিটেরিয়ান লিডারশিপ হিসেবে কানাডার অবস্থান পৃথিবীতে অন্যতম, যার কারণে কানাডা এই বিষয়গুলোকে অ্যাভয়েডও করতে পারতেছে না। এবং এই দুর্বলতার কারণেই মূলত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ব্যক্তিরা এই সুযোগগুলো পাচ্ছেন, এগুলো পেতে আরও পাবেন। এগুলো বন্ধ হয়ে গেছে তা কিন্তু না, একটা বড় সংখ্যক পিআর হোল্ডার কিন্তু কনভার্ট হয় আপনার এই এসএলএম বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। সে বিষয়টি আপনাদেরকে আমি বলে রাখলাম। হোয়াট ইজ দি প্রসেস ফর সিকিং অ্যাসাইলাম ইন কানাডা অ্যাট অ্যান এয়ারপোর্ট? এবার আপনাদেরকে একটা চালাকি শিখাই দেই, যারা কানাডা থেকে শুনতেছেন এবং যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তারা এটা এই বিষয়টি কাজে লাগাতে পারেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ প্রকৃতপক্ষেই আপনি সমস্যার মধ্যে আছেন, তাহলে অবশ্যই কাজে লাগাবেন, অবশ্যই, কেন নয়। কারণ পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন তো অবশ্যই বিরাজমান রয়েছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলোতে পলিটিক্যাল সমস্যা একদম খুব কমন সমস্যা এবং বাস্তবিক সমস্যা। এটা কোনো পলিসি বিষয় না বা এখানে কোনো বানানোর কোনো বিষয় না, বাস্তবিক অর্থেই অনেকেই এই ধরনের প্রবলেমের মধ্যে রয়েছেন। তো তারা কি করতে পারেন? হোয়েন অ্যান ইন্ডিভিজুয়াল অ্যারাইভস ইন কানাডিয়ান এয়ারপোর্ট and wishes to seek asylum, they must declare their intention to a border service officer. তার মানে আপনি এখানে নামলেন, নামার পরে একজন বর্ডার সার্ভিস অফিসারের কাছে প্রকৃতপক্ষে বলবেন যে ভাই আসলেই আমি বিপদে পড়ে এসেছি, এই আমার দেশে এই জায়গায় এই অবস্থা, কোনোভাবেই সেখানে থাকাটা ফ্রুটফুল না, বেঁচে থাকা সম্ভব না। কী কারণে সম্ভব না? পারলে কিছু পত্রিকার পেপার কাটিং শো করান, বিভিন্ন ধরনের আপনি যে হ্যারাসমেন্ট হয়েছেন তার যদি কোনো প্রুফ থাকে এই বিষয়গুলো দেখান। অফিসারকে যদি ইনফ্লুয়েন্স করতে পারেন তারপরে কি ঘটবে সেটা দেখেন। দি অফিসার উইল কন্ডাক্ট অ্যান ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অ্যান্ড if the claim is deemed eligible, the case is referred to the Immigration and Refugee Board of Canada. অফিসার যদি দেখে মনে করে যে না আসলেই তো এই ব্যক্তি প্রবলেমের মধ্যে আছে, তখন এই কেসটিকে আপনার নেওয়া হবে, কেসটিকে রেফার করা হবে IRB, ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড অফ কানাডা ফর এ হিয়ারিং। তো এখন হিয়ারিংয়ের জন্য যেহেতু আপনার কেসটা নিল, তখন আপনাকে কী করবে? এয়ারপোর্টে বসে রাখবে, তখন আপনাকে এন্ট্রি করার জন্য সুযোগ দেবে। তো এই হলো অবস্থা।
তো আলোচনা দীর্ঘায়িত করবো না, আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।